বেজিং কনফারেন্সে 30 বছর হয়ে গেল, ভাবতে ভাবতে, দেখতে দেখতে। আমাদের তো খুব আশা নিয়ে আমরা ফিরেছিলাম বেজিং থেকে। বেজিংয়ে যাওয়ার আগে নারীপক্ষ একটা প্রক্রিয়া হাতে নিয়েছিল যেন বেজিংয়ে যেন তৃণমূলের নারীদের স্বর শোনা যায়। শুধু আমরা ঢাকা থেকে গেলাম তা না, একটা এনজিও ডেলিগেশন হয়েছিল যেটা নাকি অধ্যাপক নাজমা চৌধুরী ওটার নেতৃত্ব দিচ্ছিলেন। সেইটার পাশাপাশি নারী পক্ষ আমরা প্রত্যেক বিভাগে একটা কর্মশালা করেছিলাম। সেখানে ওখানকার স্থানীয় নারী সংগঠনগুলোর নেত্রীদেরকে নিয়ে এসেছিলাম, তাদের কি বক্তব্য, তারা কোন ইস্যুগুলোকে প্রাধান্য দেয়। তার মধ্যে যেটা আমাদের বারবার আমাদেরকে চ্যালেঞ্জ করে, মেয়েদের অগ্রগতিকে যেটা বারবার চ্যালেঞ্জ করে, সেটা হচ্ছে সহিংসতার হুমকি। সহিংসতা তো করেই, কিন্তু সহিংসতার হুমকিটা, সহিংসতা যদি 10 জনে 5 জনকে এফেক্ট করে বা 7 জনকে করে, হুমকি কিন্তু 10 জনকেই করে। তো সহিংসতার হুমকিটা ছিল একটা বড় ইস্যু আমাদের জন্য। আমাদের সরকারের উপর চাপ সৃষ্টি করে রাখলাম যে বেজিং সম্মেলনের যে আউটকাম ডকুমেন্ট, প্ল্যাটফর্ম ফর অ্যাকশন, সেখানে যেন বাংলাদেশ পুরোপুরি সমর্থন দেয়। তো তাতে করে ফিরে এসে যখন বেজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের ইমপ্লিমেন্টেশন প্ল্যান, বাস্তবায়ন পরিকল্পনা, তখন কিন্তু আমাদের খুব একটা বেগ পেতে হয়নি, কারণ সবাই সব ইস্যুর সাথে তখন পরিচিত এবং জানে কি করতে হবে। তো সেই কাজটা কিন্তু একটা মোটা একটা অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছিল। সেটা কিন্তু ছিল যে সরকার কিভাবে আগাবে। অর্জন আছে, অর্জন যে নাই তা না, আমি মনে করি অর্জন আছে এবং এখন নারীরা অনেক এগিয়ে গেছে। আমি আমার বর্তমান যে প্রজন্ম তাদেরকে দেখি, তারা অনেক এগিয়ে গেছে, তাদের চিন্তায়, মননে, সাহসে, স্বতন্ত্রভাবে চলাফেরায় অনেকভাবে এগিয়ে গেছে। কিন্তু আবার কতগুলো জায়গায় মনে হচ্ছে যেন আবার এক পা এগিয়ে 2 পা পিছিয়ে গেলাম। বেজিং পরবর্তী সময় বেজিংয়ের যে অঙ্গীকারগুলো করা হলো, সেগুলো নিয়ে আমাদের সরকার কিভাবে আগাবে সেটার একটা বিস্তারিত পরিকল্পনা ছিল। আমার নিজের ইচ্ছা আমার সংস্কার কমিশনে আর বাকি সদস্যদের উপর নির্ভর করবে তাদের কি প্রাধান্য, কিন্তু আমার নিজের ইচ্ছা আমরা সেই বাস্তবায়ন পরিকল্পনাতে ফিরে যাব। ফিরে গিয়ে কি হয়েছে আর কতটুকু কি হয়নি, কতটুকু বাকি, সেটা ধরে ধরে আগাবো।